রাষ্ট্র সংস্কার তাড়াহুড়োর বিষয় নয়, হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। ঐকমত্য কমিশনে বিএনপি নেতারা। মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়, ডিএমপির বিবৃতি। তদন্তে টাস্কফোর্সকে আরও 6 মাস সময় দিলেন হাইকোর্ট। দুর্নীতির বিচারে শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের দেশে ফেরাতে তৎপর দুদক। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। এবং অভিযান দেখলেই কমে যায় দাম, শেষ হলে ফেরে আগের রূপে। ঈদুল আজহার 1.5 মাস আগেই মশলার বাজারে আগুন, বাড়ছে পেঁয়াজের দাম। আদা, রসুন, জিরা, এলাচও ঊর্ধ্বমুখী। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। দিনভর সংঘাতের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও সায়েন্স ল্যাব এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আছেন সহকর্মী আবু সাইদ নিশাদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘ 5 ঘন্টা পর থেমেছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে চলমান সংঘর্ষ। এবং আমরা কিছুক্ষণ আগে যেটা জানতে পেরেছিলাম যে ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা শিক্ষার্থীদেরকে কলেজ ক্যাম্পাস থেকে তারা চলে যেতে বলেছেন এবং এই আশ্বাসে বলেছেন যে এই যে চলমান সংঘর্ষ 2 দিন পর পর যে হচ্ছে এবং সেটি বিষয়ে কিন্তু তারা কলেজ কর্তৃপক্ষদের সাথে কথা বলবেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকা কলেজের অধ্যক্ষের মাধ্যমে যে আগামীকালকে আইডিয়াল কলেজ, সিটি কলেজ এবং ঢাকা কলেজের সকল কর্তৃপক্ষ মিলে তারা কিন্তু এই দ্বন্দ্ব বন্ধে কিন্তু বসবে এবং এই দ্বন্দ্ব বন্ধে যে বসার যে সিদ্ধান্ত সেটি কিন্তু আগামীকালকে যে বৈঠক হবে সেখান থেকে আমরা জানতে পারবো। তবে আমি যদি সংক্ষেপে এই ঘটনাটা কিভাবে শুরু হয়েছে সেটা বলি যে গতকালকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করার একটা অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু সিটি কলেজ মুখে এসে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে এবং আমরা যেটা কলেজ কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছিলাম তারা কিন্তু বলেছে যে তাদের যে স্থাপনা এটিও কিন্তু ভাঙচুর করেছে সিটি ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তো এই ঘটনার কিন্তু ভারপ্রাপ্ত যিনি অধ্যক্ষ ঢাকা সিটি কলেজের তিনি কিন্তু বিচার দাবি করেছেন এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটি কিন্তু প্রশাসনের কাছে হস্তক্ষেপ দাবি করেছেন। এবং আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে 2 দিন পর পরই ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, এটি আসলে কেন হচ্ছে, কেন এইটার সমাধান করা যাচ্ছে না সেটি নিয়ে কিন্তু চিন্তিত প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ। এবং শুধু যে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয় তা কিন্তু নয়, ঢাকা কলেজের সংঘর্ষের ঘটনা আমরা এর আগে দেখেছি। তো এই সূত্র ধরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ এই 3 কলেজের কর্তৃপক্ষ এবং প্রশাসন মিলে এই দ্বন্দ্ব নিরসনে আসলে সমাধান কি হতে পারে সেটি নিয়েই আগামীকাল বসবে। তো আমরা এই দ্বন্দ্বের যে এখন বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন কিন্তু এই 5 ঘন্টার যে সংঘর্ষের সেটা কিন্তু এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যে থেমে থেমে যান চলাচল বন্ধ ছিল সেটাও কিন্তু এখন স্বাভাবিক আছে। এই ছিল ঢাকা সিটি কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ নিশান। বিতর্কিত কোনো ব্যক্তি যেন প্রধান বিচারপতি না হতে পারেন সেজন্য আপিল বিভাগের 3 জ্যেষ্ঠ বিচারপতির মধ্য থেকে নিয়োগের পক্ষে বিএনপি। মঙ্গলবার ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এমন প্রস্তাব দিয়েছে দলটি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার কোনো তাড়াহুড়ার বিষয় নয়, সবকিছু আইনানুগ ও সাংবিধানিক হতে হবে। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াদ জানান, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে আলোচনা শেষে মে মাসে শুরু হবে 2য় দফার বৈঠক। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে 3য় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি। মঙ্গলবার বেলা 11টায় জাতীয় সংসদের এলডি হলে আসেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহসভাপতি আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, সফরাজ হোসেন সহ অন্যান্যরা। বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে বৈঠক শেষে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে 2য় দফার আলোচনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। এই মত ভিন্নতাগুলোর
ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। বিচার বিভাগের স্বাধীনতায়, সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। তবে আমি বিচার বিভাগকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানাব, যাতে আমরা কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুগ এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি। আলোচনার বিরতিতে তিনি আরো জানান, বিচার বিভাগের সংস্কার কমিশন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠ 3 জন বিচারকের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা করার প্রস্তাব দেয় বিএনপি। ক্যাবিনেট এটা হচ্ছে মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রীর কর্তৃত্বে পরিচালিত হয়। এখন ওনারা বলছিলেন যে কালেকটিভলি প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কর্তৃক পরিচালিত হবে, তাহলে এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্বটা থাকে না। আমরা বলছি এটা বর্তমান প্রভিশন যেটা আছে, প্রধানমন্ত্রীর কর্তৃত্ব শব্দটা থাকা উচিত। এর আগে 17 ও 20 এপ্রিল ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। আইন বিভাগ আমরা আলোচনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী 1 মে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির নেতারা। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। যৌথ সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অংশ নেন দলের মহানগর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। দেশকে অস্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারের আশেপাশে তৎপর আওয়ামী দোসররা। সতর্ক থেকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে এ মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার দুর্নীতি ও গুম খুন পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেন ফারুক। এদিকে কুড়িগ্রামে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, এজন্য আন্দোলনের দরকার পড়বে না। চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুবই তৎপর। সেই চক্রটা হলো আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা। সেই দোসরেরা কিছু কিছু আপনার মধ্যে আছে, আপনার সরকারে আছে, এদের থেকে সতর্ক থাকুন। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য 31 দফার কোনো বিকল্প নেই, আন্দোলনের কোনো দরকার নাই। তো এখন ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন করতে চায়, আমরাও বলেছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা যায়। কুড়িগ্রামে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। কৃষকের ফসল সময় মতন পানি পাচ্ছিল এবং আরেকটি বড় বিষয় হচ্ছে যে শুকনো মৌসুমে কৃষক পানি ব্যবহার করতে পেরেছে। বিরাট একটি বড় সংস্কার ছিল সেটি, কৃষি ক্ষেত্রে বলুন, সামগ্রিকভাবে দেশের অর্থনীতির ক্ষেত্রে বলুন। এই যে আপনি তিস্তার যেটি কথা বললেন, আপনার নিশ্চয়ই মনে থাকার তো ভুলে যাবার কোনো কারণ নেই, খুব সম্ভব আপনিও সেখানে ছিলেন। কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে লালমনিরহাটে আমাদের যে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন দুলু সাহেব, উনি বিশাল একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন, 2 দিন ব্যাপী একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন। আমি ওখানে আমার বক্তব্য উপস্থাপন করেছি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, যারা এই দেশের পক্ষের শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি, এরকম বহু মানুষ সেখানে বক্তব্য রেখেছেন। কেন? এই যে তিস্তা নিয়ে আমরা দেখেছি
বহু রাজনীতি হয়েছে, বাট বিএনপির তিস্তা নিয়ে সবচেয়ে বড় হচ্ছে সেই রাজনীতি, যেই রাজনীতিটা করলে এই দেশের মানুষ কষ্ট লাঘব হবে, এই এলাকার মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে, এই এলাকার কৃষক সামগ্রিকভাবে প্রায় 3 কোটি মানুষকে এই নদীর ভয়াবহতা বা উপকারিতা ছুঁয়ে যায়, সেই 3 কোটি কম বেশি 3 কোটি মানুষ উপকৃত হবে। এটি হচ্ছে খাল খনন কর্মসূচি। যে কোনো মূল্যে আমরা আগামী দিনে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ খাল খনন কর্মসূচি যে কোনো মূল্যে আমরা শুরু করতে হবে আমাদেরকে। এটি আমাদের অন্যতম একটা প্রায়োরিটি প্রজেক্ট বলেন বা প্রায়োরিটি আমাদের এটা। একই সাথে নদী শাসন বা নদী খনন এটি আমাদেরকে করতে হবে, বিভিন্ন কারণেই করতে হবে। আপনার এলাকায় আপনি যে বললেন কেন করতে হবে, এখানকার মানুষের সমস্যা, পানির সমস্যা, হয় কখনো বেশি পানি, হয় কখনো কম পানি, পানির সমস্যা, এটিকে আমাদের একটি নিয়ন্ত্রণে আনতে হবে যাতে বন্যার ভয়াবহ থেকে আমরা এলাকার মানুষকে রক্ষা করতে পারি। আবার আমাদেরকে এটি করতে হবে যাতে কৃষক সময় মতন পানির সুবিধা পায়। আবার আমাদেরকে এটি করতে হবে যাতে আমরা পানিটাকে ধরে রাখতে পারি, শুষ্ক মৌসুমে আমরা পানিটাকে ব্যবহার করতে পারি, পানিটা যাতে বন্যা হলো কদিন, 7 দিন 10 দিন 15 দিন থাকলো, আবার চলে গেল সমুদ্রের পানিটা, এটি যাতে না হয়। প্রকৃতির এই সম্পদটাকে আমরা অর্গানাইজ ভাবে যাতে কাজে ধরে রাখতে পারি। কাজে নদী শাসন বা খাল খনন এটি আমাদের অন্যতম প্রায়োরিটি একটি পরিকল্পনা। দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি আমরা যদি এই কাজগুলো সারা বাংলাদেশে, শুধু এই অঞ্চলে না, সারা বাংলাদেশে যেখানে যেখানে যত খাল আছে সেগুলোকে পুনরুদ্ধার করা, সেগুলোকে আবার চলমান করা, সেগুলোকে আবার খালগুলোর মধ্যে পানির স্রোত নিয়ে আসা, অর্থাৎ একটি খালের মতন যাবে। এবং শুধু যে কৃষির জন্য উপকারিতা হয় তা না, আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রামের ছেলে আপনি, খালগুলোকে যদি আমরা জীবিত করতে পারি, আবার খালগুলোতে যদি পানি থাকে, গ্রামের বহু জায়গা আছে যেখানে পানির একটু কষ্ট থাকে, দৈনন্দিন ব্যবহারের পানিও কষ্ট থাকে, কিন্তু খালের মধ্যে যদি পানি থাকে তখন ওই এলাকার মানুষদেরকে পানির জন্য কষ্ট অনেক কম করতে হয়। কাজে কুড়িগ্রামে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি ছিলাম সেখানে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। এদিন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে 31 দফা দাবি জানানো হয় সিইসিকে। জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসির লোকবল থেকে নিয়োগ দেওয়ার দাবি জানান সাইফুল হক। এছাড়া প্রার্থীদের জামানত ও মনোনয়ন ফি কমিয়ে আনারও দাবি জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমাদের 31টা সুনির্দিষ্ট প্রস্তাবনা, সেটা আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা উত্থাপন করেছি, যে আপনার রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে নিশ্চয়ই অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশা আপনারা ঘোষণা করবেন। আর নির্বাচনের সুনির্দিষ্ট সূচি বা শিডিউল তো নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত পেছালো আরও 6 মাস। আবেদনের পরিপ্রেক্ষিতে টাস্ক ফোর্সকে এ সময় দেন উচ্চ আদালত। এ মামলায় ডিবি হেফাজতে থাকা নথি পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। এরপরে ডিএমপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় নথি পড়েনি। একই কথা জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। 48 ঘন্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনিদের খুঁজে বের করার কথা থাকলেও কেটে গেছে 14 বছর। 5 আগস্টের পর চাঞ্চল্যকর এই হত্যার জট খুলতে হাইকোর্টের দ্বারস্থ হয় রাষ্ট্রপক্ষ। গঠন করা হয় 4 সদস্যের টাস্ক ফোর্স। সময় বেঁধে দেওয়া হয় 6 মাস। মঙ্গলবার হাইকোর্টে এসে রাষ্ট্রপক্ষ জানায়, পুরনো মামলা হওয়ায় অনেক নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। 5 আগস্ট ডিবি অফিসে অন্যান্য নথির সঙ্গে পড়েছে এই মামলার কিছু নথিও। তদন্তের অগ্রগতির কথাও জানায় রাষ্ট্রপক্ষ। শেষ করতে সময় চাওয়া হয় 9 মাস। আদালত 6 মাস সময় মঞ্জুর করেন। আইনজীবী শিশির মনির বলছেন, কিছু নথি হারিয়ে যাওয়ার কথা তারাও জেনেছেন। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি
অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে না। তবে নথি পুড়ে যায়নি বলে জানিয়েছে পিবিআই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও খুদে বার্তার মাধ্যমে জানিয়েছে নথি পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। একই সুরে কথা বলেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও। না, কোনো নথি হারায়নি, পুড়েছে সেই কথাটা আমি কখনো পুড়লে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটা না ডিবি অফিসে অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে, এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সবকিছু করে কাজ করতে, এর জন্য সময় লাগছে জিনিসটা। এদিকে সরকার পরিবর্তন হলেও তদন্তের ধীর গতিতে হতাশ রুনির পরিবার। নথির কারণে এটা তদন্ত প্রক্রিয়া বিলম্ব হওয়া যে অজুহাত, নথি পুড়ে যাক, হারিয়ে যাক বা পরবর্তীতে সেটা আছে বলা, এই যে বলার একটা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা খুবই হতাশ করে। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের নিজ বাসায় হত্যা করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। এমনটাই জানিয়ে সংস্থাটির কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেন, দুর্নীতি মামলার পলাতক আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। একই সঙ্গে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে প্রতিদিনই নিত্য নতুন দুর্নীতির নানা অভিযোগ জমা হচ্ছে দুদকে। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় 6 মামলার চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আদালতের আদেশের আলোকে আসামিদের কিভাবে ফেরাবে দুদক, এমন প্রশ্নে সংস্থাটির কমিশনার জানান, পলাতকদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। এদিকে দুর্নীতির মামলার আসামি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসাবেই বিচারের মুখোমুখি করা হবে তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। সো এখন যখন মামলা হয়ে গেল, এখন তো সে বিদেশি নাগরিক, যেহেতু আমাদের জানা হলো সে বাইরে অবস্থান করছে, সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে যাতে তাকে ফেরত এনে এখানে বিচার কার্য করা যায়। এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে আনিকার বিরুদ্ধে 18 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুদকের কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 25 মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সকালে 4 সপ্তাহ সময় আবেদন করেন প্রসিকিউশন। ট্রাইব্যুনাল 25 মে দিন ধার্য করেন। এর আগে সকালে ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেন তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলেছে তাদেরই অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে, যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। সব কিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে। অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যারা ছিল, অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে। চানখারপুলের স্পেসিফিক এই 6 জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে।
জুলাই হত্যা মামলায় পলক, দীপুপনির মতো সাবেক 4 মন্ত্রী সহ 6 জনকে কারাগারে পাঠালেন গাজীপুরের আদালত। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গাছা এলাকায় 6 জন নিহতের ঘটনায় আলাদা 3 মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সাধন চন্দ্র মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে এদিন গ্রেফতার দেখানো হয়। এদিকে আসামিদের আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় বিগত সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করা হয়। তিনটি গণহত্যার মামলার তারা প্রত্যক্ষ মদতদাতা এবং সরাসরি তারা তাদের নির্দেশে করা হয়েছে, তারা এই মামলার আসামি। এই 3টি গাছা থানার মামলায় তাদেরকে সুনির্দেশ দেখানো হয়েছে। সাধন কুমার সহ সালমান রহমান সহ অনেকে আজকে তাদেরকে এই গাজীপুরে উপস্থিত করানো হয়েছে এবং 3টি মামলা তাদের সুনির্দেশ দেখানো হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আইন আমলে নিয়েছে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি 6 মে ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ও তা কার্যকরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির আইনজীবীরা। জুলাই অভ্যুত্থানের 8 মাসেও মুক্ত না হওয়ায় ব্যথিত বলে জানিয়েছেন দলের নেতারা। 71-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতাকর্মী আইনি প্রক্রিয়ায় মুক্ত হলেও আজহারের মুক্তির বিষয়টি ঝুলে আছে সর্বোচ্চ আদালতে। এ নিয়ে দলটির ভেতরে বাইরে রয়েছে অসন্তোষ, ক্ষোভ। মঙ্গলবার খালাস চেয়ে আজহারের করা আপিল প্রধান বিচারপতির আদালতে উঠলেও শুনানি হয়নি। নতুন তারিখ ধার্য করা হয়েছে 6 মে। আইনি নানা প্রশ্ন, মামলার গুরুত্ব, স্পর্শকাতরতা বিবেচনায় মামলাটি আপিল বিভাগের সব বিচারপতি শুনবেন বলে জানান আইনজীবীরা। শুধু তাই নয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে সব আসামিকে মৃত্যুদণ্ড দেয়া এবং কার্যকরের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন জামায়াতের আইনজীবীরা। সে বিষয়েও শুনানি হবে ওই দিন। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সেনসিটিভ সংবেদনশীল কেস হিসেবেই এই মামলাটি শুধু শুনানির জন্যই 6 তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বসবেন। এদিন শুনানিতে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। পরে জামায়াত সেক্রেটারি বলেন, 8 মাসেও আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত তারা। 5 আগস্টের সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল, অন্যায়ভাবে আটক ছিল, অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায় বহাল থাকে আপিল বিভাগেও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মন্তব্য করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। এদিকে প্রেস সচিব সাংবাদিকদের জানান, কাতারের কাছে কয়েকশো বিলিয়ন ডলার ঋণ রেখে গেছে স্বৈরাচারী সরকার, যা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। দোহা 725 জন সেনা সদস্য নেবে বলেও জানান তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার উপায় খুঁজতে কাতারে আর্থনা সম্মেলন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে সম্মেলনের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লিখিত বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, সহনশীল বিশ্ব নির্মাণের স্বপ্নের মধ্যেই দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে জলবায়ু। ভূ রাজনৈতিক উত্তেজনা আরও গভীর হচ্ছে, বাড়ছে মানবিক সংকট। রোহিঙ্গা প্রসঙ্গ তুলে তিনি বলেন, 12 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশকে অর্থনৈতিক ও পরিবেশগত চাপ সইতে হচ্ছে। তাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। নির্যাতিত ফিলিস্তিনিদের কথা তুলে ধরে বলেন, মানবাধিকার লঙ্ঘন করে বিশ্ব উন্নয়ন সম্ভব নয়। ফিলিস্তিন কেবল একটি আঞ্চলিক নয়, এটি গোটা মানব জাতির জন্য উদ্বেগের।
ডক্টর ইউনুস বলেন, সমস্যায় জর্জরিত পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সবুজ, টেকসই ও সহনশীল করতে হবে। জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরে বলেন, তরুণরাই বাংলাদেশের প্রাণ, ইতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি। মূল ইভেন্টের বাইরে কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দেশটিতে শ্রমবাজার সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পেয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে। আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট? আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে। পতিত সরকারের আমলে কাতার থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ সময় মতো পরিশোধ করতে না পারায় দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, দ্রুত এই ঋণ পরিশোধ করা হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ। 2 মাস ধরে বেতন বন্ধ। মন্ত্রণালয়ের অযৌক্তিক হস্তক্ষেপ সহ আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগে আন্দোলনে নামলেন পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা। সকালে প্রতিষ্ঠানটির সামনে অবস্থান কর্মসূচিতে তারা বলেন, কমিশনের স্বায়ত্তশাসন খর্ব করছে মন্ত্রণালয়ের কর্তৃত্ববাদী আচরণ, যা রুদ্ধ করছে দেশে পরমাণু বিজ্ঞান চর্চা। এর সুরাহা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আমরা জানাতে চাই যে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে এবার আন্দোলনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি। আন্দোলনকারীদের অভিযোগ, পরমাণু শক্তি কমিশনের উপর নানাভাবে খবরদারি করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এতে ক্ষুণ্ণ হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির স্বকীয়তা। 2 মাস ধরে আটকে আছে বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাও। বেতন ভাতা মৌলিক অধিকার। আমার আজকে বেতন ভাতা বন্ধ গত 2 মাস ধরে। এরকম অন্যায় এই সমাজে, এই রাষ্ট্রে চলতে পারে না। আমাদেরকে নানা অজুহাতে সেটা আটকানো হচ্ছে। বেতন ভাতা, জিও বলেন, সামগ্রিকভাবে সবকিছু থেকে আমাদেরকে আসলে আটকানো হচ্ছে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে বাধা, আর্থিক সুবিধা সংকোচন, বেতন বৈষম্য সহ নানা অভিযোগ তুলে ধরেন আন্দোলনকারীরা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্টকে না পাঠায় মিনিস্ট্রির লোকজন এসব ট্রেনিং করে বেড়াচ্ছে। কাইন্ড অফ এটা ওয়েস্টেজ অফ মানি। কমিশনের পক্ষ থেকে, আমাদের যে সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। আমরা চাই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তার স্বায়ত্তশাসন ফিরে পাক এবং মন্ত্রণালয়ের এ ধরনের অযাচিত হস্তক্ষেপ বন্ধ হোক। পরে যৌথ সংবাদ সম্মেলনে পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী কল্যাণ সমিতির প্রতিনিধিরা জানান, উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না পেয়ে বাধ্য হয়ে নামতে হয়েছে আন্দোলনে। দ্রুত সুরাহা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। আমরা আগামী একদিন দেখব মন্ত্রণালয় থেকে কোনো রকম যোগাযোগ করা হয় কিনা। যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আমরা আলোচনায় বসতে রাজি। যদি কোনো আলোচনার সুযোগ তৈরি না হয় তাহলে আমরা আমাদের কলম বিরতি, কর্মবিরতি এবং সেবা বিরতির মতো কর্মসূচিতে যাব। মন্ত্রণালয়ের কর্তৃত্ববাদী আচরণ পরমাণু বিজ্ঞান চর্চার ভবিষ্যৎ হুমকির মুখে ফেলছে বলে অভিযোগ করেন বক্তারা। আমরা কর্মসূচির শুরুতে আমরা স্মারকলিপি দিয়েছি উপদেষ্টা মহোদয় বরাবর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটের জকিগঞ্জের 5 রাজমিস্ত্রি কক্সবাজারে কাজ করতে গিয়ে 1 সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে জকিগঞ্জের পশ্চিম লোহার মহলে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার খোলাছড়া ইউনিয়নের পশ্চিম খোলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামের এই যে গ্রামটি আছে, গ্রামে আমার পিছনে যে বাড়ি আছে, এই বাড়ির 2 জন সহ এই গ্রামের 6 জন গত মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে, চট্টগ্রামের উদ্দেশ্যে প্রথম চট্টগ্রামে যায়, পরবর্তীতে কক্সবাজারে চলে যায় এবং কক্সবাজারে যাওয়ার পরে মঙ্গলবার এবং যাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত এই গ্রামের যেই যারা আছেন খালেদ এবং এমাদুদ্দিন, এই 2 জন এই বাড়ি চাচা ভাতিজা, তাদের সম্পর্কে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং বাড়ির আশপাশের যেই বিভিন্ন ঘর আছে তারা
যে 6 জন সভাসদে বুধবার বিকাল পর্যন্ত কথা হয়েছে। পরবর্তীতে এই গত বুধবার থেকে আজকে মঙ্গলবার পর্যন্ত আর কোনো কথা বা তাদেরকে আর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং যেই 5 জন কক্সবাজার গিয়েছিল তারা রশিদ আহমদ এর আগে গিয়েছিল কক্সবাজারে, চট্টগ্রামে তার ঠিকাদারি কাজ করতো বা রাজমিস্ত্রি কাজ করতো, তার মাধ্যমে সেখানে গিয়ে এই বাকি 5 জন গিয়েছে। সবার বয়স 20 থেকে 19। রশিদ আহমদ, মারুফ আহমদ, শাহিন আহমদ, এমাদ উদ্দিন, খালেদ আহমেদ ও 55 বছর বয়স্ক একজন আছে আব্দুল জলিল তিনি। এবং তারা সবাই গিয়েছিল এক ঠিকাদারের মাধ্যমে। এই ঠিকাদারের সাথে কিছুটা যোগাযোগ হয়েছে, বুধবার পর্যন্ত যোগাযোগ করার চেষ্টা করেছে, ফোন করেছিল, কিন্তু একবার কল হওয়ার পর তার কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শহীদুল যার মাধ্যমে এই 6 জন এই কক্সবাজার গিয়েছিল বা চট্টগ্রামে গিয়েছিল, সেই শহীদুল কোথায় আছে, সেই ঠিকাদার শহীদুল কোথায় আছে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল এখন পর্যন্ত বন্ধ আছে। তবে টেকনাফ জকিগঞ্জের থানা পুলিশ তাদের যে মোবাইল নম্বরগুলো আছে সেই মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে পাওয়া গিয়েছে। দুজনের তাদের ট্র্যাকিং করে পাওয়া গিয়েছে, 2 জন টেকনাফে ছিল এবং টেকনাফে তাদের মোবাইল পাওয়া গেছে, কিন্তু তাদের বাস্তবিক তাদেরকে আর কোথাও পাওয়া যায়নি। সবকিছু মিলে বলা যায় প্রায় 8 দিন ধরে এই গ্রামের 8 জন নিখোঁজ অবস্থায় রয়েছে কক্সবাজার। তাদের খোঁজার জন্য সিলেটের পুলিশ যেমন এবং কক্সবাজার এবং টেকনাফের পুলিশটা বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। এই বাড়ি থেকে 4 জন গিয়েছে সেই টেকনাফ পর্যন্ত। মোটামুটি এই ছিল এই সিলেটের জকিগঞ্জ উপজেলার এই গ্রাম থেকে যে 6 জন কক্সবাজার গিয়েছিল রাজমিস্ত্রি কাজের জন্য এবং মিসিং হয়েছে তার সবশেষ খবর। সিলেটের জকিগঞ্জের পশ্চিম লোহার মহল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। যশোরের দুঃখ ভবদহ এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন 3 উপদেষ্টা। পাশাপাশি ত্রাণ সহায়তা, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণে শিথিলতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। যশোরের দুঃখখ্যাত ভবদহের জলাবদ্ধতা জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলিপড়ে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। 80-র দশক থেকে সারা বছর জলাবদ্ধতায় ডুবে থাকে এখানকার শতাধিক গ্রামের ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি এবং মাছের ঘের। বিগত 4 দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় 650 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও স্থায়ী সমাধান হয়নি। তাই বছরের পর বছর ভোগান্তিতে থাকা মানুষ দীর্ঘদিন স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট TRM চালু ও আলমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো পানি সম্পদ, কৃষি ও দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের 3 উপদেষ্টা মঙ্গলবার দুপুরে ভবদহ এলাকা পরিদর্শন করেন। এতে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও ভবদহ সংগ্রাম কমিটির নেতারা। নদী যদি বাঁচাতে হয় তাহলে TRM ছাড়া আর কোনো বিকল্প আমরা দেখি না। যে সমস্ত কৃষকের ফসল হয়নি তাদের কৃষির ক্ষতিপূরণ দেওয়া হোক, যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ভবদহ এলাকার বৃহৎ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি ত্রাণ সহায়তা, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণে শিথিলতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। ভোগান্তি কমাতে আসন্ন বর্ষায় কয়েকটি নদী সেনাবাহিনীর উদ্যোগে খনন করা হবে বলেও জানান উপদেষ্টা। সকলের সাথেই কথা বলা হবে, তারপরে বিশেষজ্ঞরা যেই কথাগুলো বলবেন জনগণের মতামত নিয়ে সেই বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। যশোর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভবদহ এলাকায় জলাবদ্ধতায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 10 লাখের বেশি মানুষ ভুক্তভোগী। সময় সংবাদ, যশোর। রাজধানীতে নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজুক। নকশা বহির্ভূত স্থাপনা ও নির্মাণের তথ্য সম্বলিত সাইনবোর্ড না পাওয়ায় একটি ভবনের মালিককে 1 লাখ টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। এছাড়া ভবনের বর্ধিতাংশ ভাঙা হচ্ছে। জনগণের সচেতনতা বাড়লেই এ অভিযানের সফলতা বলে মনে করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হাতুড়ির আঘাতে ভেঙে পড়ছে বাড়ির একাংশ। নির্মাণাধীন ভবনে রাজুকের চলমান অভিযানেই ভবনটির অংশ ভাঙা হচ্ছে।
মঙ্গলবার সকালে রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজুক। ভবনগুলোর বেশ কয়েকটিতে নকশা না মানার প্রমাণ পায় কর্তৃপক্ষ। এতে বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। নিজের দোষ স্বীকার করেছেন ভবন মালিক। কিছু অপরাধ আমার আছে, কিন্তু পুরাটাই যে আমার ফুলফিল অপরাধ এটা আমি স্বীকার করতে রাজি। আমরা বলছিলাম বারবার যে আমরা আগামীকাল যে কাগজপত্র নিয়ে দেখা করব, কিন্তু তারপরে ওনারা রাজি হয়নি। রাজুকের অনুমোদিত নকশা না মানায় ভবন মালিককে 1 লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন মোবাইল কোর্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভবন নির্মাণে যে সকল বাড়ির নকশায় ত্রুটি আছে তা শনাক্ত করা হবে। আমাদের কথা হচ্ছে যে আমরা যে সবাই সকল নাগরিক আমরা সুস্থভাবে ঢাকা শহরে বেড়ে উঠতে চাই, আর আমরা ঢাকাকে একটা বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই, এটাই আমাদের মেসেজ। এদিকে নারায়ণগঞ্জে তৃতীয় দিনের মতো অভিযান চালায় রাজুক। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন ও অনুমোদনহীন নির্মাণ করায় নির্মাণাধীন 6টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে একটি ভবন মালিককে 2 লাখ টাকা, 5টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং 2টি ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অবৈধ অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। ব্যত্যয় করে ভবন নির্মাণ করা যাবে না। আজকে আমরা কিছু ভবন ভেঙে অপসারণ করেছি, কিছু অংশ, কিছু ভবনে আমরা তাদেরকে নোটিশ দিয়ে করেছি, বন্ড নিয়েছি, ফাইন করেছি। রাজুকের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজ, আদা সহ নানা মশলার মূল্য তালিকায় দাম বেশি থাকলেও অভিযান শুরু হলেই কমে যায়। ব্যবসায়ীরা দেখাতে পারেন না ক্রয় ভাউচারও। ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে দাম নিয়ে নানা লুকোচুরি। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের করা হয় সতর্ক। ঈদুল আজহার বাকি 1 মাসের বেশি সময়, এরই মধ্যেই হুট করে বাড়ছে পেঁয়াজ, আদা, রসুন সহ নানা মশলা জাতীয় পণ্যের দাম। এমন খবরে মঙ্গলবার সকালে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানে যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা ও ভাউচারের দাম নিয়ে নানা কারসাজি ধরা পড়ে অভিযানে। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের করা হয় সতর্ক। ক্রয় ভাউচার বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট তাদের কাছে যথাযথভাবে নেই, তো এটা অন্য কেউ নিয়ন্ত্রণ করে অন্য কোথাও থেকে। 7 দিন আগে পেঁয়াজের কেজি 30 থেকে 35 টাকা বিক্রি হলেও 1 সপ্তাহের ব্যবধানে 50 টাকা ছুঁই। বাড়ছে আদা ও রসুনের দামও। বিক্রেতারা বলছেন, ভারতীয় পেঁয়াজ না আসায় ও কৃষক পর্যায়ে মজুত করায় বাড়ছে দাম। আমাদেরও কত একটু গাফিলতি আছে, বাড়ছে, এটা আমরা স্বীকার করতেছি। সামনে হয়তো পর্যাপ্ত আমদানি এখনো আছে, আশা করি হবে না। গৃহস্থগুলো এরা যখন দেখছে ইন্ডিয়ান বন্ধ, তখন এরা দাম বাড়িয়ে দিচ্ছে, মাল মার্কেটে ছাড়তেছে না। পরে অভিযান চালানো হয় জিরা, এলাচ, ডালমরিচ ও ধনিয়া সহ নানা মশলার বাজারে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জাপানের হাত ধরে অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ। ৬,২০০ কোটি টাকা ব্যয়ে 2টি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণে দেশটির প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জাইকার অর্থায়নে 2029 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ। এটি চালু হলে বাংলাদেশ বাণিজ্যিক হাবে পরিণত হবে এবং সিঙ্গাপুর ও কলম্বো সমুদ্র বন্দরের ওপর নির্ভরতা কমে আসবে। সমুদ্র বাণিজ্যের চেহারা পাল্টে দিতে কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রথম দিকে ভারত ও চীন উভয়েই এতে আগ্রহী হলে দেখা দেয় ভূ রাজনৈতিক জটিলতা। শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্রে 2 দেশকে পেছনে ফেলে এগিয়ে আসে জাপান। মঙ্গলবার বন্দরের একটি টার্মিনাল নির্মাণে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী ৬,২০০ কোটি টাকা ব্যয়ে আগামী 4 বছরে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। Matabari will significantly reduce the transportation lead time and cost, enhance the country's competitiveness, and attract much needed foreign direct investment to Bangladesh. 14.5 মিটার গভীরতার কৃত্রিম চ্যানেলের ফলে এই বন্দরে 8 থেকে 9,000 TEUS ধারণ ক্ষমতার জাহাজও সহজেই নোঙর করতে পারবে। এতে মাতারবাড়ি বন্দর বাংলাদেশকে বাণিজ্যিকভাবে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান। Once operational, the Matabari port, I think our dependence on the transshipment ports like Singapore and Colombo will substantially reduce.
চুক্তিসই অনুষ্ঠানে প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে করা হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। জায়গা তারা খুব ক্লিন কাজ করে, আশা করি যে এটাও খুব ক্লিন কাজ হবে। মাতারবাড়িতে আমরা একটা শিপইয়ার্ড এবং ডকইয়ার্ড, এটা আন্তর্জাতিক মানের ইনভেস্টমেন্ট আসলে আমরা অ্যাকসেপ্ট করব। 2030 সালের শুরু থেকেই বাতারবাড়ি সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু হবে বলে আশা প্রকাশ করেন নৌ পরিবহন উপদেষ্টা। এই ধরনের পোর্টের জন্য একটা আলাদা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীর 140 কোটি ক্যাথলিক বিশ্বাসীর আধ্যাত্মিক অভিভাবক পোপ ফ্রান্সিসের মৃত্যুর কারণ জানিয়েছে ভ্যাটিকানের চিকিৎসক দল। মৃত্যু সনদে বলা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল হয়ে পোপ মারা গেছেন। শত বছরের প্রথা ভেঙে পোপ ফ্রান্সিসকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার পরিবর্তে সমাহিত করা হবে রোমের সান্তা মারিয়া মেজোরো ব্যাসিলিকায়। 3 কফিনের ঐতিহ্য ভেঙে একটি কাঠ ও দস্তার কফিনে সমাহিত করা হবে তাকে। শান্ত বিমর্ষ সেন্ট পিটার্স স্কয়ার, সাদা পতাকার নিচে প্রার্থনায় মগ্ন শত শত মানুষ। ভ্যাটিকানের ঘোষণায় জানা যায় স্থানীয় সময় সোমবার সকাল 7:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। এ ঘোষণার পর পৃথিবীর 140 কোটি ক্যাথলিক বিশ্বাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। মাত্র 5 সপ্তাহ আগে দ্বিতীয়বারের মতো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পর ভ্যাটিকানের চিকিৎসক দল জানিয়েছে মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন এই আধ্যাত্মিক নেতা। পোপের মৃত্যুতে আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ভারত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপিন্স, ব্রাজিল, স্পেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন, মিশর, ইথিওপিয়া, তিব্বত এমনকি ইরান পর্যন্ত শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। কেউ কেউ তাকে শান্তির দূত হিসেবেও আখ্যা দিয়েছেন। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে গত 100 বছরের মধ্যে 3 কফিনের ঐতিহ্য ভেঙে একটি কাঠ ও দস্তার কফিনে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস। তার ইচ্ছে মতো সেন্ট পিটার্স ব্যাসিলিকা নয়, রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায় হবে শেষ শয্যা। দীর্ঘ 12 বছরের শাসনকালে ক্যাথলিক চার্চের যৌন নিপীড়ন কেলেঙ্কারি থেকে শুরু করে নারীর অধিকার, অভিবাসী সুরক্ষা, জলবায়ু পরিবর্তন সহ নানা বিতর্কিত সিদ্ধান্তে বারবার শিরোনামে ছিলেন পোপ ফ্রান্সিস। নাদিম মারজান, সময় সংবাদ। ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে লড়ছে আবাহনী ও বসুন্ধরা কিংস। এই মুহূর্তে রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, এরপরই জানা যাবে কার হাতে উঠবে এবারের ফেডারেশন কাপের শিরোপা। সেই জন্য আমরা অপেক্ষা করব আর কিছুক্ষণ। এখন পর্যন্ত কিন্তু ফেডারেশন কাপের ম্যাচ চলছে প্রায় শেষ দিকে, তবে এই ম্যাচ নিয়ে কিন্তু বেশ কিছু বিতর্ক দেখা দিয়েছে। কারণ প্রথমে স্বাভাবিকভাবে ম্যাচ শুরু হলো, ম্যাচের প্রথমার্ধ শেষ হতে কিন্তু একটা ঝড় বয়ে যায় এই ময়মনসিংহে, এবং এই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পূর্ণাঙ্গ 90 মিনিটের খেলা কিন্তু শেষ হয়েছে। তবে এই সময়ের মধ্যে এখন পর্যন্ত কিন্তু কোনো ফলাফল না আসায় কিন্তু ম্যাচ অতিরিক্ত মিনিটে গড়াবে। এবং যদি একটু ম্যাচের বিস্তারিত জানাতে চাই, কারণ ম্যাচের শুরুতে স্বাভাবিকভাবে ম্যাচটা পরিচালনা হলো, কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার পরে কিন্তু বেশ বিপাকে পড়তে হয়েছে স্টেডিয়ামের জনগণ থেকে শুরু করে দর্শক, ক্রীড়া যারা আছেন, ক্রীড়া সাংবাদিক এবং যারা ফুটবলার বিশেষ করে। কারণ 1 ঘন্টার টানা বৃষ্টিতে কিন্তু মাঠ কিন্তু পুরোটা একদম পানিতে ভরে থাকে, এবং সেই কারণে কিন্তু আমরা ডাগ আউটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাগ আউটে কিন্তু সেই বাতাসে জমকা হাওয়ায় কিন্তু উড়ে গেছে। বর্তমানে কিন্তু সেই ঝড়ের কারণে ড্রেনেজ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ডাগ আউটে এখনও পানি দেখা যাচ্ছে, প্লেয়াররা কিন্তু ডাগ আউটে চেয়ারের মাধ্যমে কিন্তু ডাগ আউটে তারা বসে আছে। পানির নিষ্কাশনের যে ড্রেনেজের ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ এমন একটা মৌসুমে ফাইনাল ম্যাচ চলাকালীন কথা থাকলেও কিন্তু বাফুফে এই ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তুলছে সবাই। এই ছিল ময়মনসিংহ স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। ময়মনসিংহ থেকে ফেডারেশন কাপ ফাইনাল ম্যাচের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রিফাতুল ইসলাম মিরন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
রাষ্ট্র সংস্কার তাড়াহুড়োর বিষয় নয়, হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। ঐকমত্য কমিশনে বিএনপি নেতারা। মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা। এবং সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়, ডিএমপির বিবৃতি। তদন্তে টাস্কফোর্সকে আরও 6 মাস সময় দিলেন হাইকোর্ট। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।